আজকের আমাদের আলোচ্য বিষয় রেজোন্যান্স বা রেজোন্যান্স এফেক্ট। তো আমরা যে মৌলিক নীতিগুলো জানছিলাম জৈব রসায়নের বা প্রক্রিয়া, তাতে রেজোন্যান্সের যে ইফেক্ট সেই সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছি যে ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে। যদি কেউ দেখে না থাকো, তার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। রেজোন্যান্স সম্পর্কে জানার আগে আমরা কিছু ব্যাপার জেনে নেব যে কোনো একটা অণু বা আয়নকে বা তাদের যে অণু বা আয়নগুলো আমরা নেব, তাদের যে পরমাণুগুলো থাকবে সেই পরমাণুগুলোর অবস্থান যদি আমরা অপরিবর্তিত রাখি, তাহলে এবং তার সাথে সাথে তাদের যে যোজ্যতা ইলেকট্রনগুলো থাকে, সেই যোজ্যতা ইলেকট্রনগুলোকে আমরা পুনর্বিন্যাস করে একাধিক কিন্তু লুইস ডট গঠনের মধ্যে বা লুইস গঠন আমরা করতে পারি কিন্তু, ঠিক আছে। তো সেই একাধিক লুইস যে গঠনগুলো করব, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল তাদের ধর্ম থাকবে এবং তাদের এককভাবে কিন্তু তাদের যে ধর্ম, সেই ধর্মকে কিন্তু এককভাবে আমরা যথাযথ ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে। তো না পারার জন্য অণু বা আয়নটির প্রকৃত যে গঠন, ওই যে সমস্ত আমরা যে লুইস ডটগুলো গঠন করব, সেই সমস্ত লুইস ডট গঠনগুলোর কিন্তু একটা যে ন্যাচারাল অর্থাৎ যে স্বাভাবিক বা বাস্তব যে অস্তিত্ব, সেই সম্পর্কে কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু লুইস ডট গঠনগুলো কিন্তু একে অপরের সঙ্গে যেভাবে পুনর্বিন্যাস ঘটবে, সেই পুনর্বিন্যাসের মধ্য দিয়ে একটা কিন্তু আমরা যে সংকর রূপ পাই, সেই যে সংকর রূপটা পাই, সেই সংকর রূপটাকেই কিন্তু আমরা আলটিমেট রেজোন্যান্স বলবো, ঠিক আছে। তাহলে আমরা যে কথাগুলো বললাম সেইগুলো কি, যে প্রতিটি লুইস যে গঠন কিছু কিছু ধর্মের ব্যাখ্যা দেয়, কিছু কিছু ধর্ম দেবে। পুরো যে টোটাল যে তোমার অণু বা আয়নটা আছে, তার সমস্ত ধর্ম কিন্তু একটা কোনো হাইব্রিড তা ব্যাখ্যা করতে পারবে না, ঠিক আছে, সক্ষম হয় না। আর অণু বা আয়নটির যে প্রকৃত গঠন, সেটা কিন্তু আলটিমেট যে লুইস গঠনগুলো আমরা নিয়েছি, সেই লুইস গঠনগুলো কিন্তু অবাস্তব, ঠিক আছে, তাদের বাস্তব কোনো ভিত্তি নেই। সেই অবাস্তব লুইস গঠনগুলোর যে সংকর রূপ, সেই সংকর রূপটাই কিন্তু ওই অণু বা আয়নটির প্রকৃত গঠন হয়। তাহলে এই যে আমরা প্রক্রিয়াটা দেখলাম, যাতে করে বিভিন্ন রকমের লুইস গঠন পাচ্ছিলাম, সেই টোটাল যে ঘটনা, সেই ঘটনাটাকেই কিন্তু আমরা রেজোন্যান্স বলবো, ঠিক আছে। তো রেজোন্যান্স কিভাবে ঘটবে সেটার একটা আমরা ধারণা পেয়ে গেলাম। এরপর আমরা দেখো যে লুইস গঠনগুলো আমরা পাচ্ছি, সেই লুইস গঠনগুলোকে আমরা রেজোন্যান্স হাইব্রিড বলবো একটা একটা করে, ঠিক আছে। যে লুইস গঠনগুলো যে পেলাম, সেই গঠনগুলোর সম্মিলিত রূপকে একটা বেনজিন রিংয়ের মধ্যে যদি আমরা তাদের যে রেজোন্যান্স দেখতে চাই, তাহলে দুটো আমরা বেনজিন রিং নিয়েছি। এদের দেখো গাঠনিক যে ডবল বন্ডগুলো, সেই বন্ডের পজিশানগুলো চেঞ্জ হয়েছে। তো এদের পজিশানগুলো চেঞ্জ হয়েছে কিন্তু রেজোন্যান্সের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি যখন আমরা বেনজিন রিংয়ের ক্ষেত্রে তার সিঙ্গেল কার্বন যে বন্ধন, তাদের যদি আমরা লেন্থটা দেখি, সেই লেন্থটা কিন্তু 1.54 অ্যামস্ট্রম হয়। আর ডবল বন্ডগুলোর যে মানে ক্যালকুলেট ভ্যালু, কার্বনের যে ডবল বন্ড, তার যে লেন্থ, সেটা 1.39 অ্যামস্ট্রম হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি টোটাল যে বেনজিনিংয়ের মধ্যে প্রত্যেকটা কার্বন যে সিঙ্গেল বন্ড আর ডবল বন্ড, এরা পরস্পর কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করে, অর্থাৎ তাদের পুনর্বিন্যাস ঘটে তারা যে স্ট্রাকচারগুলো তৈরি করবে, ঠিক আছে, সেই প্রত্যেকটা স্ট্রাকচার যেটাকে আমরা বলি ক্যানোনিক্যাল স্ট্রাকচার, সেই ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো কিন্তু বিভিন্ন রকম হয়। তো তাতে থেকে দেখা গিয়েছে যে প্রত্যেকটা রেজোন্যান্সের মধ্য দিয়ে ডবল বন্ডগুলো রেজোন্যান্সের মধ্য দিয়ে নতুন একটা তোমার হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার তৈরি করে। তো টোটাল যে এই 1 আর 2 পরস্পর কিন্তু রেজোন্যান্সের মধ্য দিয়ে নতুন একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার করেছে। তাহলে 1 আর 2কে আমরা কি বলবো, ইন্ডিভিজুয়ালি ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলবো।
ঠিক আছে। এদের ইন্ডিভিজুয়ালি ক্যানোনিক্যাল স্ট্রাকচার বললাম। তো এদের মধ্য দিয়ে দেখা গেছে যে প্রত্যেকটা যে কার্বনের মধ্যে যে তোমার হচ্ছে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কিন্তু আলটিমেট এক, কোনো পরিবর্তন নেই। এখানে যে ক্যালকুলেটেড ভ্যালু আমরা দেখেছিলাম যে কার্বন যে সিঙ্গেল বন্ডের তার যে দৈর্ঘ্য যতটা হওয়ার কথা, বা কার্বন ডবল বন্ডের যে দৈর্ঘ্য হওয়ার কথা, কিন্তু বেঞ্জিন রিংয়ের মধ্যে প্রত্যেকটা কার্বনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য, সেই বন্ধন দৈর্ঘ্য কিন্তু তোমার হচ্ছে 1.54 অ্যামস্ট্রমের মতো। অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকটা কার্বনই দ্বিবন্ধন হতে পারে, আবার প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড। এরা যেহেতু ক্যানোনিক্যাল স্ট্রাকচারে রয়েছে, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না কোন বন্ধনটা, কোনটা হচ্ছে সিঙ্গেল, কোনটা হচ্ছে তোমার হচ্ছে ডবল বন্ড। তাই এদের আমরা কি করি, এদের আমরা এইভাবে গোল করে চিহ্নিতকরণ করে দিই, যেটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বেঞ্জিনের রেজোনেন্সটা ব্যাখ্যা করতে পারবো। ক্লিয়ার? একটা অর্থপূর্ণ রেজোনেন্সের গঠনাকৃতি লেখার জন্য কিছু নিয়ম আছে যেগুলো আমাদের ফলো করতে হবে। সেইগুলো আমি একটু লিখে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যে নিয়ম, ক্যানোনিক্যাল যে গঠনগুলো আমরা পেলাম, তাতে যে পরমাণুগুলো অবস্থান করবে, সেই পরমাণুর যে অবস্থান সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে সিগমা যদি বন্ধন গঠনকারী যে মূল যে গঠনিক যে আকৃতি সিগমা বন্ধনের, তা কিন্তু পরিবর্তন হবে না। এখানে শুধুমাত্র ইলেকট্রনের যে অবস্থান, সেই অবস্থানের কেবলমাত্র পরিবর্তন ঘটবে। এইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, দেখো, ক্যানোনিক্যাল গঠনাকৃতিগুলির প্রতিটিতে যে যুগ্ম অর্থাৎ পেয়ার বা আনপেয়ার যে ইলেকট্রন সংখ্যা যদি কোনো পরমাণুর ক্ষেত্রে উপস্থিত থাকে, তাহলে তাদের যে সংখ্যা কিন্তু সমান হতে হবে। না হলে কিন্তু ওই ক্যানোনিক্যাল স্ট্রাকচারের যে বা রেজোনেন্সের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারবো না। ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো যখন তারা অবস্থান করবে, অর্থাৎ রেজোনেন্স যখন ঘটবে একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণুর, ওই যে অণুর মধ্যে, অণু বা আয়নের মধ্যে, তো প্রত্যেকটা যে পরমাণুগুলো অবস্থান করবে তারা কিন্তু সেম প্লেনে থাকবে। যেমন বেঞ্জিন রিংয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, প্রত্যেকটা কার্বন পরমাণু কিন্তু একটা সমতলে ছিল, যার জন্য এই প্রত্যেকটা বন্ড, ডবল বন্ড কি হয়েছিল, রেজোনেন্সে অংশগ্রহণ করেছিল, যার জন্য আমরা কিন্তু তাদের রেজোনেন্স হাইব্রিড পাচ্ছিলাম। ঠিক আছে, তো একই সমতলে থাকতে হবে। সমতলে যদি পরিবর্তিত হয় বা একই সমতলে না থাকে, তখন কিন্তু রেজোনেন্স কোনোভাবেই হবে না। এই যে ক্যানোনিক্যাল গঠনাকৃতিগুলো আমরা পাচ্ছি, রেজোনেন্সের গঠনাকৃতি যেটাকে বলছি, রেজোনেন্সের মাধ্যমে তাদের যে তোমার গঠনাকৃতির যে স্থায়িত্ব বা তাদের মধ্যে থাকা অন্তর্নিহিত যে শক্তি, তাদের কিন্তু বিস্তর একটা ফারাক থাকে না। মোটামুটি প্রায় একই রকম স্থায়িত্বে বা স্টেবিলিটি তারা বর্তমান থাকে, খুব একটা বেশি পার্থক্য থাকবে না। বেশি পার্থক্য হলে তার রেজোনেন্সের যে অর্থপূর্ণ রেজোনেন্স গঠনাকৃতি, তা কিন্তু আমরা প্রযোজ্য করতে পারবো না। শেষ যে পয়েন্টটা দেখো, রেজোনেন্সে অংশগ্রহণকারী যে পরমাণুগুলো হয়, সেই পরমাণুগুলো অংশগ্রহণ করে, তাদের যোজ্যতা সঠিক নিয়মে হবে। ঠিক আছে, যে আমি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি যোজ্যতা দেখি তার 3, তো এমন নয় যে রেজোনেন্সে অংশগ্রহণ করার পর তার যোজ্যতা হচ্ছে 5 হয়ে যাবে, 6 হয়ে যাবে, এগুলো হবে না। তার যোজ্যতা যেটা হওয়ার কথা ঠিক সঠিক নিয়মেই হয়। আর যাদের পরিবর্তনশীল যোজ্যতা থাকবে, তাদের সেইভাবে পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে, কিন্তু অন্য কোনোভাবেই কিন্তু গ্রাহ্য করা হবে না। তাহলেই কিন্তু আমরা অর্থপূর্ণ রেজোনেন্স গঠন লিখতে পারবো। ক্লিয়ার হলো? এরপর আসছে আমরা রেজোনেন্স শক্তি বা রেজোনেন্স এনার্জি। রেজোনেন্স এনার্জিটা কি, সেইটা আমরা যদি দেখি, তাহলে আমরা কি বলবো যে আমরা বেঞ্জিন দিয়েই জিনিসটাকে আলোচনা আগিয়ে যাব। ঠিক আছে, তো প্রথমেই এই যে রেজোনেন্সে বেঞ্জিনের যে রেজোনেন্স ঘটে, ঠিক আছে, সেই রেজোনেন্সের ফলে যে সমস্ত ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো বা রেজোনেন্স যে গঠনাকৃতিগুলো আমরা পাচ্ছিলাম, তাদের কিন্তু একটা আলাদা আলাদা করে তাদের একটা নির্দিষ্ট অন্তর্নিহিত শক্তি থাকবে। ঠিক আছে, তো এই যে যত বেঞ্জিনের রেজোনেন্সের ফলে যতগুলো
আমরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাবো, সেই ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মধ্যে যেটা বেশি সুস্থিত, অর্থাৎ কিছু পরিমাণ এনার্জির পার্থক্য থাকবে, এবারে তার মধ্যে যেটা সুস্থিত হবে তার অন্তর্নিহিত যে শক্তিটা থাকবে সেই শক্তি, আর হচ্ছে এইখান থেকে প্রাপ্ত যে রেজোনেন্স হাইব্রিড যেটা আমরা পাচ্ছিলাম, সেই রেজোনেন্স হাইব্রিডের যে শক্তি, দুটোকে যদি আমরা পার্থক্য করি যে শক্তিটা পাবো সেটাই আমাদের হয়ে যাবে রেজোনেন্স এনার্জি। যদি আমরা লিখে বলি তাহলে এইভাবে লিখবে তোমরা যে সবচেয়ে সুস্থিত রেজোনেন্স গঠনাকৃতি অন্তর্নিহিত শক্তি আর হচ্ছে কি রেজোনেন্স হাইব্রিডের যে অন্তর্নিহিত শক্তি, এই দুটোর পার্থক্যকেই আমরা রেজোনেন্স শক্তি বলবো। এবারে রেজোনেন্স শক্তির একক যেটা হবে, তোমরা যদি এককটা লিখো তাহলে একক লিখবে রেজোনেন্সের যে একক, রেজোনেন্স শক্তির যে একক সেটা হয়ে যাবে কিলো ক্যালোরি পার মোল। কিন্তু হ্যাঁ, পার মোলে কত পরিমাণ শক্তি আছে সেটা ক্লিয়ার, পার মোলে কিন্তু। আর যদি আমরা এটাকে জুলে লিখতে চাই তাহলে কিলো জুল পার মোল হবে, ঠিক আছে। এটাকে যদি আমরা ইনভার্স করে লিখতে চাই তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে কিলো ক্যালোরি মোল ইনভার্স, আর এটাকে যদি আমরা লিখতে চাই কিলো জুল মোল ইনভার্স। এটা হচ্ছে রেজোনেন্স শক্তির একক। রেজোনেন্স শক্তি কিন্তু আমরা অ্যাকচুয়ালি গণনা করতে পারি না, ঠিক আছে। আমরা রেজোনেন্স শক্তিটাকে কেবলমাত্র তাদের যে তাপ রাসায়নিক তোমার ডাটা, অর্থাৎ যেটা থার্মোডাইনামিক্যাল ডাটা, সেই ডাটা দিয়ে কিন্তু আমরা একটা পরিমাপ করার চেষ্টা করি, ঠিক আছে। তো তাতে করে আমরা যে সবচেয়ে সুস্থিত রেজোনেন্স যে গঠনাকৃতি অন্তর্নিহিত শক্তি, সেটাকে যদি আমরা ইসি ধরি, অর্থাৎ ক্যানোনিক্যাল স্ট্রাকচারের সর্বাধিক যেটা সুস্থিত তার এনার্জি অন্তর্নিহিত, তো সেইটা থেকে যদি আমরা পরীক্ষালব্ধ অর্থাৎ পরীক্ষা করে রেজোনেন্স হাইব্রিডের যে অন্তর্নিহিত শক্তি যেটা পেলাম সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের যে রেজোনেন্স যে শক্তি বা রেজোনেন্স এনার্জি সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু ডাইরেক্ট কোনোভাবে পারবো না, এখানে আমাদের থার্মোডাইনামিক্যালি যে ডাটা আছে সেই ডাটাকেই আমরা নির্ভর করে কিন্তু এই নির্ণয়টা করতে পারবো। রেজোনেন্সের ফলে যে রেজোনেটিং যে গঠনগুলো আমরা পাচ্ছিলাম, সেই গঠনগুলোর আপেক্ষিক যদি স্থায়িত্বতা আমরা বিচার করি তাহলে কতকগুলো জিনিসের ওপর আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জিনিসগুলো আমি একটা একটা করে পয়েন্ট অনুযায়ী ব্যাখ্যা করছি, তোমরা মনোযোগ সহকারে জিনিসগুলো দেখবে। তো প্রথমে যে আমরা পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব, এখানে দেখবে যে সমযোজী বন্ধনের সংখ্যা যদি বেশি হয়, ঠিক আছে। রেজোনেটিং যেহেতু ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো বিভিন্ন রকম হয়, ফলে এদের দেখতে হবে যেখানে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি তার কিন্তু স্থায়িত্বটা কিন্তু ক্যানোনিক্যাল স্ট্রাকচার অন্য ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলোর থেকে বেশি হবে। অর্থাৎ এখানে কি বলতে চাইছি যে নন যে পোলার রেজোনেটিং গঠন তাদের যদি সংখ্যা বেশি থাকে, ডাইপোলারের থেকে কিন্তু সেটা বেশি পরিমাণ স্থায়ী হয়, সেই জিনিসটাই আমরা প্রথমেই আলোচনা করি। তো এখানে সমযোজী বন্ধনের সংখ্যা যত বাড়বে তার স্থায়িত্ব কিন্তু তত বাড়বে। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বিউট 1,3 ডাইনের ক্ষেত্রে, তো তার সংকেতটা আমরা প্রথমে লিখে নিই 1,3 বিউট ডাইন, ঠিক আছে, নিয়ে নিলাম। এরপর এদের মধ্যে যদি আমরা রেজোনেন্স দেখি, ঠিক আছে, তাহলে এই বন্ধনটা এইখানে যাবে আর এই বন্ধনটা এখানে উঠে যাবে, তাহলে যেখান থেকে তীর চিহ্নটা যাচ্ছে সেইখান থেকে ডবল বন্ডটা খুলে গিয়ে এখানে ডবল বন্ড হয়, ফলে এই কার্বনের মাথায় কি হবে, একটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে, আর এইখানে ডবল বন্ড হয়ে যাবে। আর এইখান থেকে যেহেতু উঠে যাচ্ছে তাহলে এখানে হয়ে যেখানে তীর চিহ্নটা মারছে না সেখানে নেগেটিভ চার্জটা চলে যাবে, তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলো। এইভাবেও হতে পারে, আবার উল্টোটা হতে পারে, তাই না, এইটা খুলে গিয়ে এখানে পড়তে পারে, আবার এইটা খুলে উপরে যেতে পারে, তাহলে উল্টো হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে,
আর ডান পাশেরটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার পেলাম। এই তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মধ্যে আমরা যদি নাম্বারিং করে দিই তাহলে কোন স্ট্রাকচারটা বেশি হচ্ছে স্থায়ী হবে। তো প্রথমেই আমরা 3 আর 2 এর ক্ষেত্রে যদি দেখি, এরা দুটো পরস্পর একই রকম সমতুল্য, এদের কোনো পরিবর্তন নেই। দেখো এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, আর এখানে সমযোজী বন্ধনের যে সংখ্যা সেই সংখ্যাটাও কিন্তু এই যে একে যে সমযোজী বন্ধন ছিল তার তুলনায় কম। ঠিক আছে, আর একের ক্ষেত্রে কি হয়, একের ক্ষেত্রে এখানে নন পোলার যে রেজোনেন্স গঠন সেটা হচ্ছে নন পোলার রেজোনেন্স গঠন, নন পোলার রেজোনেন্স গঠন বা রেজোনেন্স স্ট্রাকচার। ঠিক আছে, কিন্তু 2 আর 3 এরা হচ্ছে পোলার রেজোনেন্স গঠন। ক্লিয়ার হলো? তাছাড়াও এদের যদি সমযোজী বন্ধন আমরা দেখি তাহলে আমরা এখানে সমযোজী বন্ধনের সংখ্যা কিন্তু এখানে বেশি হচ্ছে 1 এর ক্ষেত্রে। এইখানে দেখো যেহেতু ডবল বন্ড এখানে দুটো ছিল, এইখানে একটা ডবল বন্ড হচ্ছে আর প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সমযোজী বন্ধনের সংখ্যাটাও এর ক্ষেত্রে কমে যাচ্ছে, এর ক্ষেত্রেও কমে যাচ্ছে। তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা যত বাড়বে তার স্থায়িত্ব বাড়বে, তাহলে একটা হচ্ছে বেশি স্থায়ী হয়। ক্লিয়ার হলো? দ্বিতীয় ব্যাপারটা দেখো, যে রেজোনেটিং গঠনের প্রত্যেকটা পরমাণুর যে যোজক কক্ষ সেই কক্ষের ইলেকট্রন বিন্যাসটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে দেখব যে গঠনে রেজোনেটিং গঠনে যে কক্ষকে যে পরমাণুর যে কক্ষক তার ইলেকট্রন বিন্যাস যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় তাহলে কিন্তু সেই গঠনের স্টেবিলিটিটা অনেকটা বেড়ে যায়। তো আমরা উদাহরণ হিসেবে একটা নিয়ে নিচ্ছি। তো এটা 1, তারপর এর রেজোনেটিং গঠনটা আমরা দেখছি, এই লোন পেয়ার দিয়ে এখানে কি হবে, অ্যাটাক করবে। এখানে প্লাস চলে আসবে। এবারে দেখো 1 আর 2 এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এখানে আমরা কি তুলনা করব, এখানে দেখব যে কার্বনের যে তোমার অষ্টক পূর্তি হয়েছে কিনা। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো স্ট্রাকচার হতে গেলে অষ্টক পূর্তি হতে হবে। তাহলে কার্বনের এখানে দেখো দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আর একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে টোটাল হচ্ছে কটা থাকছে, 2 2 গুণে 4 বা 6টি আছে, এখানে 6টি ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে অষ্টক পূর্তি হলো না। এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেনের 8টি আছে, 2 2 এ 4 2 এ 6 2 এ 8। এখানে কার্বনের ক্ষেত্রেও 8টা ইলেকট্রন আছে। আর এর ক্ষেত্রে দ্বিতীয়র ক্ষেত্রে এখানে দেখো 8টি ইলেকট্রন, এখানে অক্সিজেনের হচ্ছে 8টি, 2 2 এ 4 2 এ 6 2 এ 8। এখানে কার্বনেরও হচ্ছে 8টি ইলেকট্রন। তাহলে এখানে 2 নাম্বার যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা পেলাম তাতে কার্বন অক্সিজেন কার্বন সেন্টার অ্যাটম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু অষ্টক পূর্তি হয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো স্ট্রাকচার লাভ করেছে। তাহলে 2 নাম্বারটা বেশি স্টেবল হবে একটা হাইব্রিড অরবিটালের স্টেবিলিটি দান করার জন্য 1-এর থেকে। ক্লিয়ার? দেখো চার্জযুক্ত রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে কি ঘটবে সেটা আমরা দেখব। তো প্রথমেই বলি যে কোনো ক্যানোনিক্যাল স্ট্রাকচারে যদি চার্জ না থাকে তাদের স্টেবিলিটিটা কিন্তু চার্জ থাকা ক্যানোনিক্যাল স্ট্রাকচারের থেকে বেশি হয়। যদি ইনকেস কোনো ক্ষেত্রে দেখা যায় যে চার্জযুক্ত রেজোনেটিং গঠন রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের কতকগুলো ব্যাপার মাথায় রাখতে হবে, সেইগুলো আমি লিখছি, তারপর জিনিসটা ব্যাখ্যা করছি একটা একটা করে। দেখো প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে বিপরীত চার্জগুলো যেন কাছাকাছি থাকে, অর্থাৎ এই পজিটিভ আর নেগেটিভ যেন কাছাকাছি থাকে, বেশি দূরে না থাকে। যদি কাছাকাছি থাকে তাহলে তাদের স্টেবিলিটিটা অনেক বেশি হয় দূরে থাকার থেকে। আর যদি একই চার্জ অর্থাৎ পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ এরা যদি কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্যানোনিক্যাল স্ট্রাকচারটি বা রেজোনেটিং স্ট্রাকচারটি আনস্টেবল হয়ে যায়। তাই লক্ষ্য রাখতে হবে যত সম্ভব দূরে এই সেম চার্জগুলো যেন থাকে। ঠিক আছে, সে পজিটিভও হতে পারে বা নেগেটিভ হতে পারে, যত দূরে থাকবে তাদের স্টেবিলিটিটা তত বেশি হবে।
আরেকটা জিনিস কি, যে ইলেকট্রোনেগেটিভ পরমাণু, অর্থাৎ যাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, যারা মাইনাস হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, সেই ইলেকট্রোনেগেটিভ পরমাণুতে নেগেটিভ চার্জটা বেশি হচ্ছে স্টেবল হয়। আর ইলেকট্রোপজিটিভ পরমাণুতে পজিটিভ চার্জটা বেশি হবে। ধরলাম কোনো ক্ষেত্রে ইলেকট্রোপজিটিভ পরমাণুতে নেগেটিভ চার্জ আছে, সেই ক্ষেত্রে ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যাবে। আবার যদি আমরা ধরে নিই যে ইলেকট্রোনেগেটিভ পরমাণুতে পজিটিভ চার্জ আছে, সেই ক্ষেত্রেও হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যায়। তো আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আরও বিস্তারিত আলোচনা করছি। এটার ক্ষেত্রে দেখো, এদের যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো হয়, 4 ধরনের ক্যানোনিক্যাল স্ট্রাকচার হয় বা রেজোনেটিং স্ট্রাকচার হয়, সেগুলো আমরা অঙ্কন করেছি। তো এখানে প্রথমের ক্ষেত্রে দেখো পজিটিভ আর নেগেটিভ যে পরমাণুর উপর আছে সেটা কিন্তু দেখো নাইট্রোজেন পজিটিভ ধরে রাখার প্রবণতা বেশি, আবার মাইনাসও ধরে রাখতে পারে, নেগেটিভও ধরে রাখতে পারে। তাছাড়াও এখানে ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ না দেখে আমরা সরাসরি এখানে দেখব 1 নম্বর পয়েন্ট, যেটা বিপরীত চার্জ কাছাকাছি থাকবে। দেখো বিপরীত চার্জ পরস্পর কাছাকাছি আছে, ফলে এদের যে স্টেবিলিটিটা হবে সেই স্টেবিলিটিটা হচ্ছে সবথেকে বেশি, 1 নম্বর। 2 নম্বরে দেখো, 2 নম্বরের ক্ষেত্রে কার্বন যেহেতু ইলেকট্রোপজিটিভ পরমাণু, তাই নেগেটিভটা তার ক্ষেত্রে বেশি প্রেফারেবল নয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো কার্বনের উপর নেগেটিভ আর নাইট্রোজেনের উপর পজিটিভ, নেগেটিভ পজিটিভ আছে ঠিকই কাছাকাছি, কিন্তু এইখানে দ্বিতীয় বলছি, এইখানে যে ইলেকট্রোপজিটিভ অর্থাৎ চতুর্থ যে শর্ত, যে ইলেকট্রোপজিটিভ পরমাণুতে পজিটিভ চার্জটা বেশি প্রেফারেবল নয়, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে 1-এর তুলনায় 2টা একটু কম হয়ে যাবে। ঠিক আছে, কাছাকাছি থাকা সত্ত্বেও পজিটিভ আর নেগেটিভ। এবারে 3 নম্বরে আসছি। 3 নম্বরটা দেখো, পজিটিভ নেগেটিভ পরস্পর 2 প্রান্তে অবস্থান করেছে। ঠিক আছে, এখানে দূরবর্তী স্থানে অবস্থান করেছে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ, ফলে এদের স্টেবিলিটিটা তুলনামূলকভাবে এই 2-এর থেকে কম হয়। এরপর আমরা চলে আসছি 4 নাম্বার। 4 নম্বরে দেখো, এখানে কার্বনের মাথায় নেগেটিভ আছে। কার্বনের মাথায় নেগেটিভ মানে ইলেকট্রোপজিটিভ পরমাণুতে পজিটিভ চার্জটা থাকার দরকার, কিন্তু নেগেটিভ আছে, তাহলে প্রেফারেবল অতটা হবে না, একটু আনস্টেবল হয়ে যায়। আর এখানে নেগেটিভ আর পজিটিভ আছে ঠিকই, কিন্তু অন্য দূরবর্তী স্থানে, ফলে এইটা হচ্ছে লিস্ট স্টেবল হয়ে যাবে। এইভাবে আমাদের কিন্তু স্টেবিলিটি অর্ডারটা সাজিয়ে দিতে হবে। যে অণু বা আয়ন বেশি সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচার দেবে, তার কিন্তু স্টেবিলিটি অন্যান্য পরমাণু থেকে বেশি হবে, এইটা ঠিক আছে। এর 5 নম্বর যেটা দেখব, 5 নম্বরে আমরা দেখি যে অণু বা আয়নের যে অ্যানায়ন দেয়, ঠিক আছে, বিয়োজিত হয়ে অ্যানায়ন দেবে, সেই অ্যানায়ন বা ক্যাটায়ন, তাদের স্টেবিলিটির ওপরও কিন্তু রেজোনেটিং স্ট্রাকচারের যে গঠন, সেই স্টেবিলিটি, সেইটা অনুযায়ী কিন্তু তাদের রেজোনেন্স হাইব্রিডের স্টেবিলিটিটা কিন্তু আমরা দেখব। এরপর দেখো, যে অণু বা আয়ন যত বেশি সমতুল্য রেজোনেটিং গঠন দেয়, তাদের স্টেবিলিটি তত বেশি হবে। তো আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড ধরে নিই, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এর যদি আমরা রেজোনেন্স স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা কি দেখব, এই ডবল বন্ডটা খুলে এখানে যে লোন পেয়ার আছে অক্সিজেনের, ঠিক আছে, সেই লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে, এটাও খুলে যাবে, ফলে যে রেজোনেটিং স্ট্রাকচারটা দেয় সেটা ঠিক এই রকম হবে, এখানে মাইনাস হয়ে যায় আর এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কেবলমাত্র একটাই রেজোনেটিং স্ট্রাকচার দিয়েছে, এইটা একটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড, তার থেকে একটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। এরপর যদি আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের যদি অ্যানায়ন নিই, যে অ্যানায়নটা নেব, সেই অ্যানায়ন কিন্তু আবার রেজোনেন্সে অংশগ্রহণ করে দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার দেয়। ঠিক আছে, ফলে এদের রেজোনেন্স হাইব্রিডটাকে আমরা এইভাবে লিখি, তাহলে ডেল মাইনাস, এখানেও ডেল মাইনাস। ফলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে উৎপন্ন যে অ্যানায়ন, তাদের স্টেবিলিটিটা বেশি হয়, কারণ এখানে বেশি ক্যানোনিক্যাল স্ট্রাকচার পায়, যার জন্য তোমার হচ্ছে সাধারণ যে কার্বক্সিলিক অ্যাসিড তার থেকেও বেশি স্টেবল হবে এই অ্যানায়নটি। ক্লিয়ার?
এখানে দেখো এই যে ফেনল নিয়েছি, এই ফেনলের যে স্টেবিলিটি তার থেকেও কিন্তু ফেনক্সাইডের স্টেবিলিটি অনেক বেশি। এর কারণটা আমরা ব্যাখ্যা করছি। দেখো ফেনলের ক্ষেত্রে কি হয়, ফেনলের ক্ষেত্রে যখন রেজোনেন্সটা হবে, ঠিক আছে, এই লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক হবে, এইখানে এটা উঠে যাবে। রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকছি, মন দিয়ে দেখবে। এখানে পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, ঠিক আছে। আবার এই নেগেটিভ এখানে অ্যাটাক করবে, এইখানে নেগেটিভ উঠে যাবে। এইভাবে কিন্তু চলতে থাকবে। আবার অ্যাটাক করলো, আবার এখানে নেগেটিভ উঠে গেল। ঠিক আছে, আলটিমেট এটাকে যদি আমরা এইভাবে অঙ্কন করি রেজোনেন্স হাইব্রিড হিসেবে, তাহলে হয়ে যাবে এখানে হয়ে যায় মাইনাস, যেটা হচ্ছে ডেল মাইনাস, আর এখানে হয়ে যাবে ডেল প্লাস, এটা ডেল মাইনাস হবে। ঠিক আছে, ফলে দুটো চার্জের উদ্ভব ঘটছে রেজোনেন্সের ফলে, পজিটিভ আর নেগেটিভ। আর এখানে ফেনক্সাইড যে আয়ন, তার ক্ষেত্রে মাইনাস তো আছেই, সেই মাইনাসটা দিয়ে অ্যাটাক করলো, উঠে গেল। একই রকম হবে বাকিটা। আবার অ্যাটাক করবে, আবার এখানে উঠে যাবে, আবার অ্যাটাক করবে, আবার উঠে যাবে। ফলে যে রেজোনেন্স হাইব্রিডটা আমরা পাচ্ছি, সেখানে দেখবে শুধুমাত্র মাইনাস চার্জের উদ্ভব ঘটছে। অর্থাৎ এই রেজোনেন্স হাইব্রিডের মধ্যে শুধুমাত্র মাইনাস চার্জ থাকতে, অর্থাৎ একটাই মাত্র চার্জের উদ্ভব ঘটছে। যেটা ছিল আগে একটাই চার্জ, সেই একটাই চার্জ আছে, কিন্তু এখানে দুটো বিপরীত চার্জের উদ্ভব ঘটছে। ফলে আমরা এখানে কি দেখব, যেখানে মানে যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো আঁকছি, তাতে তাদের যে রেজোনেন্স হাইব্রিড পেলাম, তাতে যে চার্জ উৎপন্ন হলো, সেটা যদি আগে থেকেই থাকে সেই চার্জ পরিমাণ, তাহলে তাদের স্টেবিলিটিটা অনেক বেশি হবে। কিন্তু আমরা যখন ফেনলের ক্ষেত্রে দেখছি, সেই ক্ষেত্রে কিন্তু দুটো পরস্পর বিপরীত চার্জের উদ্ভব ঘটছে, ফলে এদের স্টেবিলিটিটা অনেকটা কম হয়ে যাবে। রেজোনেন্সের যে হাইব্রিড গঠনগুলো আছে বা রেজোনেন্সের যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো আমরা আঁকছি, তাদের উপর নির্ভর করে কিন্তু এই দুটো ঘটনা ঘটেছে। ঠিক আছে, বোঝা গেল? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।